ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আপনাদের নিশ্চয়ই শাওমির পোকো সিরিজটার কথা মনে আছে। খুবই অল্প বাজেটে অল্প দামে আমাদেরকে কিন্তু দুর্দান্ত সব প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, দুর্দান্ত পারফরমেন্স প্রোভাইড করতো। বিশেষ করে যারা গেমার আছে তারা কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজই কিন্তু এই পোকোর দিকে ছুটছিল। একেবারে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের জন্য কিন্তু অল্প দিনেই কিন্তু পোকোর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। কিন্তু একটা সময় পর গিয়ে কিন্তু পোকো এই জনপ্রিয়তাটা আর বেশি দিন ধরে রাখতে পারলো না। আস্তে আস্তে কিন্তু তাদের মার্কেটটা হারাতে হলো। কিন্তু কেন হারাতে হলো, কেন তারা বেশি দিন এই সব জনপ্রিয়তাটা ধরে রাখতে পারলো না, এবং সেই জনপ্রিয়তাটা পোকো হারানোর সাথে সাথে কিন্তু অন্য একটা ব্র্যান্ড ধরে রেখেছে। সেটা কোন ব্র্যান্ড অবশ্যই জানতে পারবেন। তারাও কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে, দুর্দান্ত স্মার্টফোন যারা গেমিং করে তাদের জন্য নিয়ে আসছে, এবং গেমারদেরও কিন্তু অনেকটাই পছন্দ হচ্ছে এইসব ফোন। সেটা কি অবশ্যই জানতে পারবেন, ভিডিও দেখতে থাকুন। তার আগে আমরা একটু জেনে নেই পোকো কেন বাজারে টিকতে পারলো না এবং কি তার ডাউনফল ছিল। ভবিষ্যতে কি আবার তারা দাঁড়িয়ে উঠতে পারবে, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ওকে, আমরা একটু জেনে নেই ঠিক কি কারণে পোকো তাদের জনপ্রিয়তাটা দিন দিন হারাচ্ছিল। শুরুতে ইউজাররা যেই প্রবলেমটা ফেস করছিল সেটা হচ্ছে ডেড ইস্যু, অর্থাৎ যখন তখন যে কোনো সময় কিন্তু ফোনটা ডেড হয়ে যাচ্ছিল। হঠাৎ ফোনটা অফ হয়ে যাচ্ছিল। হঠাৎ দেখা যাচ্ছে প্রসেসর ইস্যু, প্রসেসর রিবোলিং ইস্যু, ইএমএমসি এবং ইউএফএস এই দুইটাতেও কিন্তু ইস্যু এসে পড়তো। হঠাৎ ফোনগুলো অফ হয়ে যেত, আর চালু হতো না। মূলত পরবর্তীতে দেখা যায় এইসব ফোনগুলো পুনরায় আবার যখন সিপিইউ, স্টোরেজ, আইসি এগুলো রিবোলিং করা হয়, সেক্ষেত্রে ফোনটা চালু হয়, এবং কিছু ফোন একেবারের জন্য কিন্তু ডেড হয়ে যায়। এবং কিছু ফোনও কিন্তু দেখা গেছে যে ব্যাটারি ইস্যু, অর্থাৎ ব্যাটারি ব্লাস্ট হয়ে গেছে। এইসব সমস্যার কারণেই কিন্তু মূলত তারা আস্তে আস্তে জনপ্রিয়তাটা হারাতে শুরু করে। এটা হতে পারে তাদের সস্তা জনপ্রিয়তা লাভ করার উদ্দেশ্যে কোম্পানিগুলো ফোনগুলোকে সঠিকভাবে টেস্ট না করেই বাজারে ছেড়ে দেওয়া, কিংবা ডিজাইন, আর্কিটেকচার কিংবা বেস এগুলো দুর্বল হওয়ার কারণেই কিন্তু এমনটা হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে ইউআই এর ইস্যুও। শাওমির ইউআই নিয়ে কিন্তু অনেকেরই অনেক কমপ্লেন থাকে। যদিও তাদের ইউআই এর গঠনটা সুন্দর, কিন্তু ইউজার ইন্টারফেস এবং পার্সোনালি ব্যবহার করার ফলে যেরকম একটা ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ বেটার একটা ফিল বা স্মুথ ফিল, সেটা কিন্তু আসতো না তাদের ইউআই থেকে। অনেকটাই বাগ ছিল। এর কারণেও কিন্তু তাদের এই জনপ্রিয়তাটা আস্তে আস্তে হারিয়ে যায়। তো এখন আসি তাদের এই মার্কেটটা কারা ধরে রেখেছে। অবভিয়াসলি যারা মোবাইল ফোন বা টেক জগতে টুকটাক খবর রাখেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কোন ফোনটার কথা বলছি। অবশ্যই ভিভোর আইকো সিরিজটা, বিশেষ করে আইকো জেড সিরিজটা। এই সিরিজটা কিন্তু দুর্দান্ত ফোন লঞ্চ করছে। বিশেষ করে যারা গেমার তারা কিন্তু সেই পোকোর মতোই হু করেই এই ভিভো আইকোর দিকে ছুটছে। এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় শাওমির ইউআই থেকে কিন্তু ভিভোর যে ইউআই গুলো, আইকোর ইউআই গুলো, সেগুলো অনেকটাই স্টেবল। যদিও সেখানে কিছু ব্লুটুথ থাকে, সেগুলোকে আনইনস্টল করে দেওয়া যায়। অযথা যত সব অ্যাপ গুলো থাকে সেগুলো আনইনস্টল করে দেওয়া যায়। কিন্তু আপনাদের কি মনে হয় আইকো ভবিষ্যতে দাঁড়াতে পারবে? আমার থেকে মনে হচ্ছে তারা পোকো থেকে অলরেডি শিক্ষা নিয়েছে। ভবিষ্যতে তারা তেমন ভাবেই ফোনগুলো তৈরি করবে যেন পরবর্তীতে কাস্টমারের কোনো হ্যাসেল না পোহাতে হয়। ইভেন কাস্টমার সার্ভিসটাও যদি ভালো দেওয়া যায়, অর্থাৎ আফটার সেল সার্ভিসটা যদি ভালো দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডগুলোর পাশাপাশি অনেকটাই লাভবান হব। একটা ফোন আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো, কোম্পানিও কিন্তু সেই ফোনটাকে বেশি মানুষের কাছে সেল করতে পারবে। তো কেমন লাগলো আজকের তথ্যটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং আপনার কি মনে হয় আমাদের মতামতের সাথে আপনার মতামতটা কি অ্যাটাচ হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইকও করেন না, চ্যানেলে সাবস্ক্রাইবও করেন না। কিন্তু কেন? তো আমি অবশ্যই আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে। আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।